অ্যাসপিরেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা করব 2 নম্বর ক্লাস, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের 2 নম্বর ক্লাস। ঠিক আছে, এবং এই ক্লাসটায় আজ কি হবে না হচ্ছে 2 নম্বর ক্লাস আমরা পড়বো ভারতীয় সংবিধান। এর আগে আমরা একটা ক্লাস করেছি অলরেডি, এরপরে আমরা একটা নতুন ক্লাস শুরু করছি, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান। দেখো, তোমাদের সামনে আমি একটা ছবি দিয়েছি, ঠিক আছে। এই ছবিটা কি জন্য দিয়েছি তুমি দেখো। যে কোনো বইয়ের পাতা, যেটা সরকারি বই আছে, সেগুলো খুললে তোমরা এরকম একটা পেজ দেখতে পাও। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের সংবিধান, যাকে আমরা বলি প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এটাকে বলি প্রিয়াম্বল। ওকে, এই প্রিয়াম্বল বা ভারতের প্রস্তাবনা, এটা কি লেখা আছে একটু ভালো করে দেখো, তারপর আমি পড়াচ্ছি। লেখা আছে আমরা ভারতের জনগণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা ভারতের জনগণ, এখানে আমরা বলতে সমস্ত জনগণকে বোঝানো হয়েছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইংরেজিতে যদি দেখো সেখানে লেখা থাকে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ভারতকে একটি সার্বভৌম, ঠিক আছে, সবরিজিয়ন, সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে সেকুলার, গণতান্ত্রিক মানে হচ্ছে কি না হচ্ছে ডেমোক্রেটিক, এবং সাধারণতন্ত্র মানে হচ্ছে রিপাবলিক। ওকে, প্রজাতন্ত্র রূপে গড়ে তোলার সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি, এবং তারা সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনা স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে, এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রাম্য, জাতীয় ঐক্য এবং সুনিশ্চিত করা, এবং সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ 1949 সালে 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি এবং বিধিবদ্ধ করছি, নিজেদের অর্পণ করছি। তাহলে দেখো, এটা যে লেখাটা আছে, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ। ওকে, তো এটাই আমরা ডিটেলসে জানবো যে সার্বভৌম মানে কি, সমাজতান্ত্রিক মানে কি, ধর্মনিরপেক্ষতা মানে কি, গণতান্ত্রিক মানে কি, এই জিনিসগুলো আমরা জানবো, এবং কয়েকটা পরীক্ষার পারপাসে যে কোশ্চেনগুলো আসে সেই পারপাসের ভিত্তিতে আমরা একটা দেখবো পুরো চ্যাপ্টারটায় যে কি কি বলতে চাইছে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে দেখো, ফার্স্ট পয়েন্ট দিয়ে আছে, দেখো, প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা ও দর্শন। আত্মা এবং দর্শন, ওকে, মানে হচ্ছে সোল। ঠিক আছে, আত্মা অর্থাৎ সংবিধানের যে মেন বা প্রধান যে পার্ট, সেটা হচ্ছে আমাদের কি না প্রস্তাবনা। এই প্রস্তাবনার সাহায্যে আমরা সংবিধানের সম্পর্কে মানে সংবিধানের লক্ষ্য, আদর্শ এবং দিশা কিন্তু বুঝতে পারা যায় এই প্রস্তাবনার মাধ্যমে। ওকে, পরের পয়েন্টে দিয়েছি সংবিধানের যে আমাদের প্রস্তাবনা। ঠিক আছে, সেখানে বলা আছে যে ক্ষমতার উৎস কার হাতে। ঠিক আছে, তোমরা একটু আগেই পড়লে জনগণ। ঠিক আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যেটা তোমরা পড়লে ওটাই। ঠিক আছে, পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ জনগণের হাতে উৎস। তাহলে ক্ষমতার উৎস কার হাতে, এটা কিন্তু এই সংবিধানে যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলের পার্টটাই কিন্তু বলা আছে। এবং উৎস কারা, উৎস হচ্ছে জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রথমে তোমরা যেটা পড়লে সেটা। রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু কোথায় দেওয়া আছে না এই সংবিধানের প্রস্তাবনা যে অংশ, সেটাই কিন্তু দেওয়া আছে। এবং বলেছে নাগরিকের জন্য কি কি আদর্শ নিশ্চিত করা হবে, সেটা সমস্ত কিছু আমরা এই প্রস্তাবনার পাঠটায় আমরা দেখতে পাবো। তাহলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বললাম সেগুলো কি না, এই সংবিধান হলো, সংবিধানের যে প্রস্তাবনা সেটা হচ্ছে সংবিধানের আত্মা এবং দর্শন বলা হয়। ক্ষমতা উৎস কার হাতে, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। রাষ্ট্রের প্রকৃত কেমন, নাগরিকের জন্য কি কি আদর্শ নিশ্চিত করা হবে, সেগুলো সমস্ত কিছু এই প্রস্তাবনার মাধ্যমে কিন্তু জানা যায়। ওকে, তো ফার্স্ট পয়েন্টে আমরা দেখো কি আছে, যে প্রস্তাবনার ধারণা হয়েছে কোথা থেকে, আমেরিকা থেকে। ঠিক আছে, ইউএসএ থেকে কিন্তু ধারণাটা নেওয়া হয়েছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে সংবিধানের যে ধারণাটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, অ্যান্সার করবে আমেরিকা। ওকে, আমরা এর আগে দেখবো অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব আমরা পড়েছিলাম। জওহরলাল নেহরু কি করেছিলেন, এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন কত সালে না 13 ডিসেম্বর 1946 সালে, তাই না। সেইটারই একটা হচ্ছে ভিত্তিতে গড়ে উঠেছে কি না হচ্ছে এই আমাদের প্রস্তাবনা। ঠিক আছে, তো পরীক্ষায় কোশ্চেন যদি পড়ে যে উদ্দেশ্য মানে প্রস্তাবনাটি কার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, লিখবে হচ্ছে উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপরে ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। ওকে, এরপর দেখো প্রস্তাবনা কি কি বলা হয়। প্রস্তাবনাকে বলা হয়
ইন্ট্রোডাকশন অর প্রিফেস টু দ্য কনস্টিটিউশন। ইন্ট্রোডাকশন মানে কি? ভূমিকা। অর্থাৎ একটা সংবিধান, এত বড় সংবিধান, ভারতে বলেছি সব থেকে লংগেস্ট সংবিধান, তার যে একটা মূল ভূমিকা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রস্তাবনাকে বলা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়বে তোমাকে যে সংবিধানের ইন্ট্রোডাকশন পার্ট বা প্রিফেস কাকে বলা হয়, তুমি করবে কিন্তু অ্যান্সার হবে প্রস্তাবনা। ওকে। সংবিধানের সামারি বলা হয়। সামারি কি? ধরো একটা বিশাল বড় গল্প, সেই গল্পটাকে আমরা যখন ছোট্ট করে বলা হয় সেটাকে আমরা কি বলা হয়? সেটাকে আমরা সামারি বলা হয়। তাহলে প্রস্তাবনাটা হচ্ছে সংবিধানের হচ্ছে সামারি। ওকে। নেক্সট দেখো কি বলেছে, 26শে জানুয়ারি 1950 সাল যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তারপরে ভারতের সাংবিধানিক পদমর্যাদা ছিল। তখন ভারতের সংবিধানে কি কি ছিল? তিনটে জিনিস ছিল। একটা হচ্ছে সার্বভৌম, গণতান্ত্রিক, আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। ঠিক আছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়বে তোমাকে যে 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধানের পদমর্যাদা কিরূপ ছিল? অপশন তিনটে চারটে থাকবে। তাহলে কি করবে না, সার্বভৌম, গণতান্ত্রিক এবং হচ্ছে প্রজাতান্ত্রিক প্রথমে ছিল কিন্তু এই তিনটে বৈশিষ্ট্য। তারপরে 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে, খুব ইম্পর্টেন্ট, 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে তিনটে নতুন শব্দ যোগ করা হয়। এই তিনটে নতুন শব্দ কি? এখানে তিনটে ছিল, দেখো, একটা সার্বভৌম, গণতান্ত্রিক আর হচ্ছে প্রজাতান্ত্রিক ছিলই, কিন্তু এরপরে 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে তিনটে নতুন যোগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে সমাজতান্ত্রিক, যেটাকে আমরা বলি সোশ্যালিস্ট। ওকে, আমরা এগুলো পড়বো যেগুলো কি সমাজতন্ত্র বলতে কি বোঝায়। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ধর্মনিরপেক্ষ, অর্থাৎ কি হবে ধর্মনিরপেক্ষ বলতে কি? হচ্ছে সেকুলার, ধর্মনিরপেক্ষ, এবং কি হবে সততা বা অখণ্ডতা হবে, এটা অখণ্ডতাও করতে পারো। ঠিক আছে। ইন্টিগ্রিটি যেটাকে বলি আমরা ইংরেজিতে, তাহলে অখণ্ডতা। ওকে। তাহলে এই তিনটে শব্দ যোগ করা হয়েছিল। পরীক্ষায় তোমার কিরকম কোশ্চেন পড়বে? বলবে যে সংবিধানে 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে কোন তিনটি শব্দ যুক্ত করা হয়েছে, এইভাবে কোশ্চেন পড়তে পারে। অথবা তোমাকে বলতে পারে যে সমাজতান্ত্রিক শব্দটি কততম সংশোধনের মাধ্যমে কবে যোগ করা হয়েছে, এইভাবে তোমাকে কোশ্চেন কিন্তু পড়তে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? এই কোশ্চেনটা যেটা হয়েছে সেটা তোমাদের হলো। এরপর দেখো আমরা পরের পার্টে যাই। এরপরে ওটা তো বলা হয়েছে, এরপরে ফাইনালি যখন ফাইনাল হলো তখন এখানে কি কি বলা হয়েছে দেখো। যখন ফাইনালি মানে হচ্ছে 1976-এ পর যোগ করা হলো, তারপরে প্রস্তাবনায় বলা হয়েছে ভারত কি। ঠিক আছে। প্রথমে লেখা আছে সার্বভৌম। ঠিক আছে। এইবারে আমরা জানবো যে সার্বভৌম বলতে কি বোঝায়। ঠিক আছে। সার্বভৌম বলতে কি বোঝায় ভালো করে বুঝো। ঠিক আছে। এটা জিনিসটা বোঝায়। তোমাকে পরীক্ষায় কোশ্চেন পড়বে না যে সার্বভৌম বলতে কি বোঝো লেখো, এরকম কোশ্চেন পড়বে না। তোমাকে বলবে যে কি কি নতুন যুক্ত করা হয়েছে, কি কি হয়েছে, এবং ফাইনালি কি। এটা হচ্ছে ফাইনালটা। ঠিক আছে। এটা হচ্ছে পুরো ফাইনাল পার্টটা আমাদের। ঠিক আছে। তাহলে আমরা পড়বো যে সার্বভৌম বলতে কি বোঝায়। সার্বভৌম কথাটির অর্থ ভালো করে দেখো। অর্থাৎ ভারত যে নিজের ভৌগোলিক যে সীমানা আছে, ধরো ভারতের যে ভৌগোলিক সীমানা আছে, সেই ভারত ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ এবং বৈদেশিক মুক্ত, অর্থাৎ বিদেশের কোনো চাপ কিন্তু ভারত নেবে না। আর মানে অ্যাকচুয়ালি বলতে পারছি যে রাষ্ট্রের সম্পূর্ণ স্বাধীনতা এবং সর্বোচ্চ ক্ষমতার উৎস হচ্ছে ভারত নিজেই। ঠিক আছে। মানে কোনো দেশ কিন্তু হস্তান্তর করবে না, অর্থাৎ দেশ কারো উপরে কিন্তু নির্ভরশীল নয়। ঠিক আছে। ভারত হচ্ছে একটা স্বাধীন। এই স্বাধীন হলে কী হবে না, হচ্ছে নিজেরাই আইন বানাতে পারে। ঠিক আছে। নিজের সিদ্ধান্ত সরকার নিজেই নিতে পারে। ঠিক আছে। আবার হতে পারে দেশি বা তোমার বিদেশি শক্তির কাছে ভারত কোনো জবাবদিহি কিন্তু করবে না। ঠিক আছে। এটার মানে হচ্ছে সার্বভৌম কথাটির অর্থ। ক্লিয়ার হয়েছে? বুঝাতে পারলাম যে ভারত স্বাধীন রাষ্ট্রের সত্তা। ঠিক আছে। এবং সর্বোচ্চ ক্ষমতার উৎস হচ্ছে ভারত নিজেই, কারোর উপরে কিন্তু নির্ভরশীল নয়। ক্লিয়ার? বোঝা গেছে? নির্ভরশীল কিন্তু নয়, এবং কি না হচ্ছে নিজের আইন নিজেই বানাতে পারে। আর কি বললাম যে দেশ বা বিদেশের কাছে কোনো জবাবদিহি করবে না। এটার মানে হচ্ছে সার্বভৌম বা সবরিজন কথাটির অর্থ। ক্লিয়ার? এটা একটু জাস্ট বাংলায় তোমরা লিখে লিও। এরপর দেখো, এরপর হচ্ছে সমাজতান্ত্রিক মানে কি। সমাজতান্ত্রিক মানে কি? ঠিক আছে। সমাজতান্ত্রিক মানে ভালো করে বুঝো যে সম্পদের ন্যায় বন্টন। ঠিক আছে। সমাজতান্ত্রিক মানে যে সম্পদের ন্যায় বন্টন, অর্থাৎ সমস্ত সম্পদ সবাইকে সমানভাবে দেওয়া। এখানে কি করবে না, এর মূল লক্ষ্য যদি আমরা দেখি তাহলে এর মূল লক্ষ্য হচ্ছে কি না, হচ্ছে দারিদ্র দূরীকরণ। ঠিক আছে। দারিদ্র দূরীকরণ, তারপরে বলতে পারো তুমি অসমানতা দূর করা। ঠিক আছে। এগুলো হচ্ছে এই সমাজতান্ত্রিকের যে মূল লক্ষ্য। ক্লিয়ার? বুঝাতে পারলাম? ওকে। এরপর দেখো
ধর্মনিরপেক্ষতা বা সেকুলার মানে কি? ঠিক আছে, সেকুলার মানে কি বা ধর্ম নিরপেক্ষ মানে কি? ঠিক আছে, ধর্ম নিরপেক্ষ বলতে আমরা বুঝি যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, সব ধর্মই যে সমান অধিকার এটা বোঝায়। ধর্মনিরপেক্ষ মানে বললাম কি, যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবার অধিকার কিন্তু এখানে সমান বলা হয়েছে। ঠিক আছে, রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম কিন্তু নেই, এবং রাষ্ট্র মানে যে কোনো বিষয়ে ধর্মনিরপেক্ষভাবে কাজ করবে। ঠিক আছে, এবং নাগরিক স্বাধীনভাবে নিজে নিজে ধর্ম পালন করবে। ঠিক আছে, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার মানে। ঠিক আছে, ওকে, নো ন্যাশনাল রিলিজিয়ান, ক্লিয়ার বোঝাতে পারলাম? ওকে, নেক্সট দেখো গণতান্ত্রিক মানে কি? গণতান্ত্রিক, ঠিক আছে, গণ মানে জনগণ। ঠিক আছে, অর্থাৎ এক কথায় আমরা কি বলতে পারি না, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। ঠিক আছে, মানে জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে। আমরা আগেই বললাম যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমরা বলেছি না উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাহলে উই বলতে কি, আমরা জনগণ। তাহলে জনগণের দ্বারা, জনগণের জন্য যে সরকার গঠিত হবে সেটা হচ্ছে জনগণের জন্য। ক্লিয়ার বোঝাতে পারলাম? অর্থাৎ জনগণ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তোমাকে যদি বলে যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে, না হচ্ছে জনগণ। কেন বলো দেখিনি? দেখো, জনগণই তো তোমার সরকার গঠন করে, মানে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে, সেটা কার কাছে? জনগণের জন্য, এবং এই সরকার জনগণের কাছে জবাবদিহি থাকে। ঠিক আছে, জবাবদিহি দিতে বাধ্য, কার কাছে? জনগণের কাছে। বুঝাতে পারলাম? এটা হচ্ছে গণতান্ত্রিক কথার অর্থ। ওকে, এরপর দেখো প্রজাতান্ত্রিক বা রিপাবলিক কথাটির অর্থ কি? প্রজাতান্ত্রিক মানে হচ্ছে কি বলে দেখিনি? দেখো, বিদেশে কি হয়, ধরো ধরো ব্রিটেনে, ঠিক আছে, ব্রিটেনে কি হয় না, হচ্ছে কোনো দেশের যে রাজা বা রানী থাকে তার বংশ পরম্পরায় সিংহাসনে বসে, কিন্তু আমাদের দেশে কিন্তু তা নয়। ঠিক আছে, কোনো দেশে মানে দেশের এখানে কি পরম্পরা কিন্তু ভোগ করা যাবে না। ঠিক আছে, দেশের যে প্রধান, যে রাষ্ট্রপতি, সে পরম্পরা কিন্তু ভোগ করবে না। ঠিক আছে, ওকে, অর্থাৎ দেশের প্রধান যে আমাদের আছেন রাষ্ট্রপতি, তিনি কি ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে কিছু সময়ের জন্য নির্বাচিত। ঠিক আছে, নির্বাচিত অর্থাৎ আমরা ভোটের ভোট দিয়ে, ঠিক আছে, সেটা ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে আমরা ভোট দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত। ঠিক আছে, ক্লিয়ার বোঝাতে পারলাম? পার্মানেন্ট নয়। ওকে, তাহলে এই হচ্ছে প্রজাতান্ত্রিক শব্দের অর্থ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর দেখো আমরা কি বলবো, দেখো এরপর আমরা পরে দেখছি। পরে দেখো, পরের পয়েন্ট দিয়েছে ভারত তার নাগরিকদের নিশ্চিত করবে। আমরা প্রথম পয়েন্টে বলেছিলাম না যে নাগরিকের জন্য কি কি নিশ্চিত করবে, সেই নিশ্চিতটা কি কি? একটা হচ্ছে ন্যায়, ন্যায় মানে হচ্ছে জাস্টিস। ঠিক আছে, জাস্টিস, এই এই কিসের কিসের ন্যায় হবে না, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে অর্থনৈতিক, আর একটা হচ্ছে রাজনৈতিক। ভালো করে বুঝবে, জাস্টিস তিনটা রূপে পাওয়া যায়। এই যে ন্যায়, ন্যায় শব্দটা তিনটা রূপে, একটা হচ্ছে সমাজের সামাজিকভাবে ন্যায়, একটা হচ্ছে অর্থনৈতিকভাবে ন্যায়, আর একটা হচ্ছে কি রাজনৈতিকভাবে ন্যায়। কি কি আমি বোঝাচ্ছি, দেখো, এটা হচ্ছে সামাজিক যে ন্যায় বা যেটাকে আমরা সোশ্যাল জাস্টিস বলি, এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। ঠিক আছে, সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস বলতে কি বোঝায় বলো দেখিনি? যে ভারতের যে সমস্ত নাগরিক আছে না, ঠিক আছে, সেদিকে সমানভাবে দেখা, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, ঠিক আছে, ডিসক্রিমিনেশন, ঠিক আছে, সমাজের যে ব্যাকওয়ার্ড যে ক্লাসেস, ঠিক আছে, এদের ইমপ্রুভমেন্ট করা, এবং মহিলাদের ইমপ্রুভমেন্ট করা, এটা হচ্ছে সোশ্যাল জাস্টিসের মানে প্রধান লক্ষ্য। ঠিক আছে, তাহলে হচ্ছে সামাজিক ন্যায়টা আমি অলরেডি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যে ভারতের সমস্ত নাগরিকদের সমানভাবে দেখা, মানে জাতিগত, বর্ণগত বা ধর্মকে একত্রিত করে দেখা, মানে কাউকে বাদ দেওয়া নয়, এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে, ঠিক আছে, এবং ওমেনদের ইমপ্রুভমেন্ট করা, এগুলো হচ্ছে কিন্তু মানে সোশ্যাল জাস্টিসের কিন্তু কাজ। তাহলে তোমরা লিখবে ন্যায়, যে ন্যায় সেটা হচ্ছে সামাজিক ন্যায় বলতে কি বোঝায় আমি তোমাদের বলে দিলাম। এরপর দেখো আমরা বলবো অর্থনৈতিক বা ইকোনমিক যেটা ন্যায় বলি, সেটা আমরা কি বোঝাই। ইকোনমিক নামেও সেম। ঠিক আছে, ও মানে বৈষম্যতা দূরীকরণ। ঠিক আছে, সমাজের যে সম্পদ সেটা কি করে হচ্ছে সমানভাবে ইকুয়ালিটি, মানে প্রপার্টিকে তোমার ইনইকুয়ালিটি। ঠিক আছে, অর্থাৎ কি না, সমাজের ন্যায় বন্টন, এটা তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে, এবার দেখো রাজনৈতিক মানে কি? পলিটিক্যাল জাস্টিস বা রাজনৈতিক মানে বোঝায় যে সমস্ত নাগরিক এবং সামাজিক অধিকার সমান। ঠিক আছে, সমস্ত কিছু। ক্লিয়ার বুঝতে পারলাম? যে
ইকুয়াল অ্যাক্সেস টু অল পলিটিক্যাল অফিসার্স অ্যান্ড ইকুয়াল ভয়েস ইন দ্য গভর্নমেন্ট। ওকে, অর্থাৎ সমস্ত নাগরিক এবং সামাজিক অধিকার কিন্তু সমান হবে। এটা হচ্ছে রাজনৈতিক ন্যায়ের একটা, এটা বোঝায়। ক্লিয়ার? এরপরে তোমাকে এখান থেকে কোশ্চেন পড়বে যে এই যে তুমি দেখলে যে সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায়, এটা কোথার থেকে নেওয়া হয়েছে, পরীক্ষায় কোশ্চেন পড়েছে কোথার থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা লিখবে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা লিখবে হচ্ছে রাশিয়ান রেভলিউশন যে হয়েছিল, কত সালে না হয়েছিল রাশিয়ান রেভলিউশন হয়েছিল 1917 সালে। সেখান থেকে কিন্তু এগুলো নেওয়া। এই যে পড়লে তুমি ন্যায়, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এরপরে তুমি দেখো, এরপরে আমরা পড়বো স্বাধীনতা। ঠিক আছে, লিবার্টি। ঠিক আছে, এখানে লিবার্টি করব। ঠিক আছে, স্বাধীনতা বলতে কি, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনা। অর্থাৎ লিবার্টি মানে হচ্ছে কোনো ব্যক্তির কাজের উপরে কোনো বাধা না থাকা। ঠিক আছে, এটা কিন্তু হিত কাজ হতে হবে, এরকম নয় যে কিছু দুষ্টু কাজ নয়। ঠিক আছে, হিত কাজ হতে হবে। ঠিক আছে, এবং একই সাথে কি হবে না, কোনো ব্যক্তির যে ব্যক্তিত্ব বিকাশের সুযোগ কিন্তু সেটা করে দেওয়া। ঠিক আছে, এই লিবার্টি কি মানে হচ্ছে, এই লিবার্টি মানে স্বাধীনতা, কিসের স্বাধীনতা না, চিন্তা, ভালো চিন্তা ভাবনা করো, মত প্রকাশ করো, ভালো মত তুমি বলতে পারো, এটা হবে এটা হবে। ঠিক আছে, বিশ্বাস, ধর্ম, উপাসনা, এগুলার কিন্তু স্বাধীনতা কিন্তু এটা। ওকে, এটাও কিন্তু, এটা হচ্ছে ফ্রান্সের যে রেভলিউশন, এখান থেকে নেওয়া হয়েছে। এটা লিখে হচ্ছে ফ্রান্স রেভলিউশন। ঠিক আছে, ফ্রান্স রেভলিউশন কত সালে হয়েছিল, এটা হচ্ছে 1789 থেকে 99 পর্যন্ত। ক্লিয়ার? এরপর দেখো সমতা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইকুয়ালিটি। ঠিক আছে, ইকুয়ালিটি মানে কি, ইকুয়ালিটি মানে সমতা, অর্থাৎ সমাজের কোনো অংশের জন্য বিশেষ সুবিধা না থাকা, মানে বিশেষ ব্যক্তির জন্য বিশেষ সুবিধা না থাকা, সবাইকে ইকুয়ালভাবে দেওয়া, সকল ব্যক্তির তোমার সমান সুযোগ পাওয়ার অধিকার নিশ্চিত করা, এটাই হচ্ছে এটা কাজ। ঠিক আছে, এটা হচ্ছে সমতা। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার আর্টিকেলে আমরা পড়বো, আর্টিকেলে 14 কি লেখা আছে, 14 হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি বলতে কি বোঝে না, হচ্ছে আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, অল আর ইকুয়াল ইন ল। ঠিক আছে, এগুলো আমরা পড়বো। এরপর দেখো ভ্রাতৃত্ববোধ। ঠিক আছে, ভ্রাতৃত্ববোধ বা যেটাকে আমরা বলি ফ্র্যাটার্নিটি, পরীক্ষায় কোশ্চেন পড়ে ফ্র্যাটার্নিটি শব্দের অর্থ কি, ফ্র্যাটার্নিটি। ঠিক আছে, ফ্র্যাটার্নিটি শব্দের অর্থ কি, পরীক্ষায় কোশ্চেন পড়ে, এবং সবসময় করবে ভ্রাতৃত্ববোধ বা হচ্ছে ব্রাদারহুড। ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলো হচ্ছে ভারতের নাগরিককে আমাদের কি করবো, নিশ্চিত করা হচ্ছে যে ন্যায় থাকবে। ঠিক আছে, স্বাধীনতা থাকবে, সমতা থাকবে এবং ভ্রাতৃত্ববোধ কিন্তু থাকবে। ক্লিয়ার? নেক্সট পার্টে দেখো আমরা কি যাই। নেক্সটে দেখো, ভারতীয় সংবিধান প্রস্তাবনাতে একবার সংশোধন করা হয়েছে। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ভারতীয় সংবিধান প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে। প্রস্তাবনা কিন্তু একবারে সংশোধন করা হয়েছে, যেটা তোমরা অলরেডি পড়েলে কত সালে না, 42তম সংশোধনী 1976 সালে এটা কিন্তু একবারে কিন্তু সংশোধন করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? এবং সেখানে এই 3টা শব্দ যোগ করা হয়েছে, আমরা পড়লাম। ঠিক আছে, সোশ্যালিস্ট, সেকুলার, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, এই 3টা ওয়ার্ড কিন্তু আমরা পড়লাম। এরপরে তোমাকে দুটো কেস সম্পর্কে জানতে হবে, এবং এই কেসের সম্পর্কে কিছুই নয়, জাস্ট নামগুলো মনে রাখো। দেখো হচ্ছে বারুবেরি কেস 1960 সালে। ঠিক আছে, এই কেসে কি বলা হয়েছিল, একটা মামলা হয়েছিল, এবং মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ঠিক আছে, এই পার্টটা কিন্তু ভালো করে মনে রাখবে যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অংশ নয়, এটা কিন্তু প্রথমে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে। ঠিক আছে, পরবর্তীকালে যখন কেশবানন্দ ভারতী কেস বনাম কেরালা রাজ্য 1973 সালে, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, এটা বারবার ধরে তোমাদের কোশ্চেন পড়ে। এই যে কেশবানন্দ কেস হচ্ছে কত সালে, 1973 সালে। ঠিক আছে, এখানে বলা হয়েছিল প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। খুব ভালো করে শুনো, প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, তবে প্রস্তাবনা স্বয়ংক্রিয়ভাবে বলবৎযোগ্য নয়। ঠিক আছে, বলবৎযোগ্য নয় মানে কি বলে দেবে, বলবৎযোগ্য নয় মানে হচ্ছে এর ভিত্তিতে সরাসরি মামলা করা যাবে না। এবার আমি বুঝাচ্ছি, বলবৎযোগ্য মানে হচ্ছে ধরো সংবিধানের যে প্রস্তাবনায় কিছু লেখা আছে সেটা দেখিয়ে তুমি আদালত চলে গেলে। ঠিক আছে, এবং গিয়ে বললে যে আমার অধিকার আমি পাচ্ছি না, আমার অধিকার আমি লঙ্ঘন করা হচ্ছে। ঠিক আছে, আমি বিচার চাই। ঠিক আছে, কোর্টে কেস করতে গেলে। ঠিক আছে, এটা কিন্তু আদালত কিন্তু শুনবে না, কারণ হচ্ছে প্রিয়াম্বেল কোনো কিন্তু আইন নয়। এই যে প্রিয়াম্বেলে যেটা লেখা আছে সেটা কিন্তু কোনো আইন বা কোনো ধারা নয় এটা। ঠিক আছে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে সংবিধানের ভূমিকা এবং লক্ষ্য ঠিক করে। ঠিক আছে, এই জন্য এটা কি হচ্ছে
হচ্ছে বলবৎযোগ্য নয়, এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? পরীক্ষা কোশ্চেন পড়ে যে মানে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা কি বলবৎযোগ্য, না হচ্ছে অ্যান্সার করবে নয়। কারণ হচ্ছে কি, না এটা এটা শুধু প্রস্তাবনায় লেখা দেখে তুমি আদালতে চলে যাবে, যে বলবে যে না আমি এই অধিকার পাচ্ছি না, আমার লঙ্ঘন হচ্ছে, এটা কিন্তু হবে না। কারণ হচ্ছে উম, এটা হচ্ছে প্রস্তাবনা, কি প্রস্তাবনা হচ্ছে কোনো আইন নয়, ঠিক আছে, কোনো ধারা নয়। প্রস্তাবনা হচ্ছে কি না, হচ্ছে কোনো একটা যে আমাদের যে সংবিধান, তার সংবিধানের ভূমিকা এবং লক্ষ্যটা স্থির করেছে, যে ভূমিকা কি, আমাদের সংবিধানের ভূমিকা কি হবে, ঠিক আছে? ওই যে একটু আগে পড়লে যে সবাই সমান অধিকার, ওই জিনিসটা ক্লিয়ার বুঝাতে পারলাম। এরপর চলো নেক্সট আমরা দেখবো এই যে প্রস্তাবনা সম্পর্কে কে কি বলেছে, ঠিক আছে? প্রস্তাবনা সম্পর্কে দেখো কি কি বলেছে। কে এম মুন্সির মত অনুসারে, ঠিক আছে, কে এম মুন্সি কি বলেছে দেখো, বলেছে প্রস্তাবনা হলো সংবিধানের রাজনৈতিক কুণ্ডলী। কুণ্ডলী, ঠিক আছে? কুণ্ডলী মানে কি? কুণ্ডলী মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে এখানে কি বলতে চাইছে বলে দেখিনি, যে অ্যাকচুয়ালি কেন মুন্সি বলতে চাইছেন যে সংবিধানটা তুমি যদি পড়ো, ঠিক আছে, তাহলে কি হবে, না সংবিধান পড়লে তুমি সংবিধানের আদর্শ, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, ঠিক আছে, এগুলো কিন্তু জানতে পারবে। এই জন্য বলেছে পরীক্ষায় কোশ্চেন দেয় এরকম করে, সংবিধান রাজনৈতিক মানে প্রস্তাবনা হলো সংবিধানের রাজনৈতিক কুণ্ডলী কে বলেছেন, পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য কনস্টিটিউশন কে বলা হয়েছে, না হচ্ছে লিখবে কে এন মুন্সি, ঠিক আছে? সেম জিনিস ঠাকুরদাস ভারত কি বলেছেন, প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আত্মা বলেছেন, ঠিক আছে? প্রথমেই তোমাদের যে পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম আত্মা, তাহলে আত্মাকে বলেছেন ঠাকুরদাস ভার্গব, পরীক্ষা কোশ্চেন পড়ে। ডক্টর বি আর আম্বেদকর কি বলেছে, কি টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের মূল চাবিকাঠি কোনটা, সেটা হচ্ছে প্রস্তাবনা। এরপর দেখো স্যার আর্নেস্ট বার্কার কি বলেছে, কিনোট অফ দ্য কনস্টিটিউশন। কিনোট মানে কি, কিনোট মানে হচ্ছে মূল সুর, ঠিক আছে, মূল সুর, একটা গানের যেমন মূল সুর হয় সেরকম একটা হচ্ছে মূল সুর। তাহলে কিনোট টু দ্য কনস্টিটিউশন কে বলেছে, না হচ্ছে অ্যান্সার করবে না স্যার আর্নেস্ট বার্কার। এই ছিল তোমাদের সংবিধানের যে প্রস্তাবনার পার্টটা, এটা তোমরা পড়ে যাও, ঠিক আছে? সমস্ত কোশ্চেনে তোমরা আশা করি করতে পারবে যদি বুঝেছো। ক্লিয়ার? তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো, ভালো দেখো।